আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল, খামেনির জানাজা আগামীকাল। আজ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট স্থগিত, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি। নারী এশিয়ান কাপে মঙ্গলবার বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন। এবারে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত রয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজা অনুষ্ঠিত হবে কাল। শনিবার ভোরে ইরানে অতর্কিত যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন। একই সাথে খামেনির মেয়ে, জামাতা ও নাতনি প্রাণ হারিয়েছেন। নিহতের তালিকায় আছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান সহ ৪০ শীর্ষ কর্মকর্তা। খামেনির মৃত্যুর খবর জানিয়ে ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিশোধের ঘোষণা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। খামেনির মৃত্যুতে সংবিধান অনুযায়ী আইনবিদ আলী রেজা, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইনকে নিয়ে একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই কাউন্সিল সে পদের দায়িত্ব পালন করবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার দ্বিতীয় দিনেও রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়েদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। শনিবার যৌথ অভিযানে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা করা হয়েছে। এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে ভয়াবহ হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই, কাতার, সৌদি আরব ও ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কারণে ইরানের বেশিরভাগ প্রদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ১৫০ শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? যুদ্ধের মধ্যেও চলছে এই আলোচনা। এর মধ্যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান আলী রেজা আরাফি। আলোচনায় আছেন কয়েকজন কট্টরপন্থী আলেম। তবে সবকিছু নির্ভর করছে যুদ্ধ কোন দিকে যায় তার উপর। মুসলমান প্রধান ইরানে ক্ষমতার কাঠামো অন্য দেশগুলোর মতো নয়। প্রেসিডেন্ট সরকার প্রধান হলেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতে। গত ৩৭ বছর এই নেতারা শুনেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুতে প্রশ্ন উঠছে জ্বালানি ও খনিজ সম্পদে সমৃদ্ধ ইরানের ভবিষ্যৎ নিয়ে। দেশটির পরবর্তী নেতৃত্বে কারা আসবেন এ নিয়ে চলছে আলোচনা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশের দায়িত্ব নেয় ৩ সদস্যের একটি পরিষদ, যার নেতৃত্বে থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এরই মধ্যে এই পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, চলমান সংকটের মধ্যে সংবিধান মেনে সর্বোচ্চ নেতার নিয়োগের প্রক্রিয়া শুরু করা বেশ কঠিন হবে। ৮৮ জন জ্যেষ্ঠ আমলের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সর্বোচ্চ নেতা বাছাই করে। খামেনির উত্তরসূরি হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি নাম ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে। এর মধ্যে রয়েছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান ও খামেনির ঘনিষ্ঠ আলী রেজা আরাফি, কট্টরপন্থী আলেম ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি ও জ্যেষ্ঠ আলেম হাশেম হোসেইনি বুশেহরি। ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা করা হয়েছিল। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। বিপ্লবী থেকে সর্বোচ্চ নেতা হয়ে যাওয়া এক শাসকের নাম আয়াতুল্লাহ আলী খামেনি।
রাজনীতিতে যার হাতেখড়ি হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির হাত ধরে। ৩৭ বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। আলী খামেনির শাসনামলে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয় ইরান। ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ শহরে ১৯৩৯ সালে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবা ছিলেন একজন আলেম ও জাতিগতভাবে আজেরি। প্রথাগত উচ্চশিক্ষা শেষ না করে খামেনি ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন। মাত্র ৪ বছর বয়সে শুরু করেন কোরআন শিক্ষা। কমে অবস্থানকালে ঘনিষ্ঠ হন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। ১৯৬২ সালে খোমেনির নেতৃত্বে যোগ দেন সরকার বিরোধী আন্দোলনে। ১৯৫৩ সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহের শাসন দৃঢ় হয়। সে সময় রাজনৈতিক কর্মী হিসাবে খামেনি একাধিকবার গ্রেপ্তার ও নির্বাসিত হন। ১৯৭৮ সালের গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পাহলভি শাসনের পতনে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC গড়ে তুলতে খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ সালে বিরোধী সংগঠন মুজাহিদিন-ই খালেকের হামলায় খামেনি আহত হন এবং তার ডান হাত আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে। একই বছর ইরানের প্রথম আলেম হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহর মৃত্যুর পর ইরানের হাল ধরেন আলী খামেনি। তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করতে সংশোধন করা হয় সংবিধান। আলী খামেনির নেতৃত্বে ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামো অনন্য উচ্চতায় পৌঁছায়। তার নেতৃত্বেই বিশ্বের অন্যতম শক্তি হিসেবে উত্থান হয় ইরানের। চালিয়ে যান পরমাণু কর্মসূচি, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পশ্চিমাদের চাপ ও কঠোর নিষেধাজ্ঞায় কখনো মাথা নত করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে আজ মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট স্থগিত করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে আটকা পড়েন বহু যাত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিরাপদ হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোরে যৌথভাবে আচমকা ইরানে হামলা চালায়। এর জবাবে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত করে। এ কারণে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন অনেক যাত্রী। অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। ওখানে আমি ফোন দেওয়ার আগে আমারে ভয়েস করছে যে আপনি কেন টেনশন করবেন না, এখন এমনি এমনি মানে কাতারে যুদ্ধ চলতেছে, সাময়িকভাবে ফ্লাইট বন্ধ আছে। আজ 2 দিন ধরে মানে আমরা তারা দিতে দিতে আজকে অহন বঞ্চিত এটা ক্যান্সেল হয়ে গেছে। অনে বলছে বাড়িতে যাও, কোনো নির্ধারিত না এটা কবে এটা ইয়া হয়। অনেকের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাই নির্দিষ্ট সময় যেতে হবে গন্তব্যে। ফলে অনিশ্চয়তায় পড়েন কেউ কেউ। ফ্লাইটে আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপরে আমরা এই যে হটলাইনে ফোন দিই, ওখানে কোনো রেসপন্স পাইনি। এই কারণে আমরা বাধ্য করে এয়ারপোর্ট আসা হয়েছে। এয়ারলাইন্স থেকে আমাদের বলছে যে এটা না হলে আমরা আর কি বিকল্পভাবে ব্যবস্থা করব, তাই বলছে। রবিবার সকালে বিমানবন্দরে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে, সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করতেছে। আর এরপরে আমরা আপডেটগুলো টেলিভিশনের কলে দিচ্ছি। হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যতটুকু সম্ভব আমরা সবই অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও অন্যান্য অঞ্চলের যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ারড্রপ ঈদ বাজার। ঈদ
উল ফিতর সামনে রেখে নওগাঁয় জমে উঠেছে কেনাকাটা। জামা কাপড়ের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানেও লেগে থাকছে ভিড়। তবে দাম আগের বছরের তুলনায় বেশি বলে জানান ক্রেতারা। নতুন পোশাক ছাড়া ঈদ যেন অপূর্ণ থেকে যায়। তাই দুর্মূল্যের এই বাজারে সাধারণ মানুষের আয় না বাড়লেও আপনজনের চাহিদা পূরণে চেষ্টা থাকে সবার। প্রথম দিকে দোকানে ক্রেতাদের ভিড় তেমন না থাকলেও এখন চিত্র ভিন্ন রকম। এখন না কিনলেও উপায় নাই, এখন কিনতে হবে, বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে। জামা দেখেছি এখানে অনেক রকমের ধরনের জামা আছে। দাম বাড়লে তো আমাদের আয় বাড়ে। জামা কাপড় থেকে শুরু করে জুতা, কসমেটিক্স ও অন্যান্য পণ্যের চাহিদা বাড়তি বলে জানান ক্রেতারা। মেয়েদের লেহেঙ্গা, গাউন, ছোটদের সুতির তৈরি পোশাক ও বড়দের পাঞ্জাবির চাহিদা বেশি। লেহেঙ্গা গাউনটা বেশি যাচ্ছে, আজকে থেকে মোটামুটি ভালো বিক্রি শুরু হয়েছে। মানে বাচ্চাদের কসমেটিক, বিভিন্ন খেলার আইটেম এগুলো বিক্রি হইতেছে। এবার ঈদে আপনার জর্জেট কাপড়ের পাশাপাশি সুতি কাপড়গুলোর চাহিদা বেশি, তবে পাকিস্তানের থ্রি পিসগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করার পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা মার্কেট কেন্দ্রিক 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। একটা হচ্ছে যে বড় বড় যে মার্কেটগুলো, সেখানে আমাদের ফিক্সড ফোর্স থাকছে এবং এর বাইরে আমাদের মোবাইল পার্টিগুলো শহরে প্রদক্ষিণ করছে। গত বছরের তুলনায় এবার বেচাকেনা বেশি হবে বলে প্রত্যাশা নওগাঁর ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশে কোনো জ্বালানি সংকট হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, প্রবাসীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। ইন্টারন্যাশনাল কমিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে। এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি। 5 মার্চের মধ্যে শেষ হবে তথ্য সংগ্রহের কাজ, আর 8 তারিখের মধ্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সকল কাজ সম্পন্ন হবে। 10 মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। সকালে রাজধানীর কড়াইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এবছর জুলাইয়ে ব্যাপক হারে শুরু হবে এই কার্যক্রম। ফ্যামিলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভান্ডার। এসব তথ্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছাবে। এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী সংস্থা থাকবে না বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তরাই এ কার্ডের সুবিধা পাবেন। 8 তারিখের মধ্যে উইল বি ফুললি রেডি যে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের, যে 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। রমজানের পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে নির্বাচন কমিশন বিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে ধাপে ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি বড় অংশ গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা যাতে সমালোচনা করেন এবং কিভাবে আরও ভালো করা যায় তা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমের প্রতি। আইন করে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে, এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বৎসরের বেশি ভাব ধরেই চলতে থাকবে। শিগগিরই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে।
পরপর তার আগে আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে, শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। শুরু হলো রক্তঝরা মার্চ। 1971 সালের এই মাসের শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের রাজনীতির অঙ্গন। মার্চ মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত ছিল জাতির জন্য বৈপ্লবিক। 70-এর নির্বাচনে বাঙালির অকণ্ঠ রায় বানচালে তৎপর হয়ে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এই ষড়যন্ত্র রুখে দিতে এদেশের মানুষ রাজপথে নেমে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ ও সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 9 জন, আহত হয়েছে অনেকেই। আল জাজিরার এক প্রতিবেদনে স্থানীয় সময় রোববার ভোরে মার্কিন কনসুলেটে ঢোকার চেষ্টা করলে শত শত ইরানপন্থী বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে 9 বিক্ষোভকারী মারা যায় ও আরও বেশ কয়েকজন আহত হন। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ করাচির সিভিল হাসপাতালে কমপক্ষে 9টি মৃতদেহ আনার খবর নিশ্চিত করেছেন। এর আগে সকালে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইরান। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে মঙ্গলবার ঐতিহাসিক এক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। 9 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হওয়ার আগে সিডনির জুবলি স্টেডিয়ামে আজ সকালে নিবিড়ভাবে অনুশীলন করেন মারিয়া মনিকারা। এই মঞ্চে ভালো কিছু করতে পারলে বাংলাদেশের মেয়েদের সামনে বিশ্ব ফুটবলের দরজা খুলে যাবে বলে মনে করেন দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ। আমরা যখন কোয়ালিফাই করেছি, যখন গ্রুপিং হয়েছে, তখন থেকেই চায়না, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান নিয়ে আমাদের কাজ হচ্ছে। প্রতিনিয়ত আমরা ম্যাচ দেখতেছি, ওদের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, আমাদের উইক সাইডগুলো ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। ইভেন আজকে ট্রেনিং সেশনও প্রত্যেকটা জোনে বা প্রত্যেকটা প্লেসে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি, রোলস, এগুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি খেয়াল করবেন, আমরা যদি প্রত্যেকটা জিনিসের প্রপার রোলটা মেনটেন করতে পারি বা টেকনিকগুলো আমরা মেনটেন করতে পারি, আমাদের মিস্টেক হওয়ার চান্স কম থাকবে এবং বড় ধরনের ডিস্ট্রয় থেকে আমরা বেঁচে যাব। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল, খামেনির জানাজা আগামীকাল। আজ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট স্থগিত, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি। নারী এশিয়ান কাপে মঙ্গলবার বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।